টাইম টেলিভিশনের সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত আয়োজন প্রেস ভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শাহাবুদ্দিন সাগর। স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট কবি সাহিত্যিক তমিজউদ্দিন লুদি। লুদি ভাই, আপনাকে স্বাগত। লুদি ভাই, আপনি জানেন আমরা এই প্রেস ভিউতে আমাদের যে কমিউনিটি বেস লোকাল পত্রিকাগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। এরপর ঢাকার যে পত্রিকাগুলি বের হয় এই পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রথমে আপনার কাছে জানতে চাই, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা একটু লোকাল পত্রিকার দিকে ঘুরে আসছি। যে পত্রিকাটা গতকাল অর্থাৎ বুধবারে বাজারে এসছে, এটা হলো ঠিকানা পত্রিকা। এই পত্রিকার যে হেডলাইন সেটা হলো টাকার থলে নিয়ে বাংলাদেশে যেতে আগ্রহী বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এই প্রধান শিরোনামটা নিয়েই আমরা প্রথমে আলোচনায় যাব। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে বিশ্বব্যাংকের একটা টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েনটা হয়েছিল যে স্বপ্নের পদ্মা সেতুতে বিনিয়োগ, এটা নিয়ে এক পর্যায়ে বিশ্বব্যাংক তাদের বিনিয়োগ উইথড্র করেছে। এর পরিপ্রেক্ষিতে জাপানের সংস্থা জাইকাও তাদের বিনিয়োগটা তুলে নিয়েছে। এটা নিয়ে নানা কথা বাংলাদেশে প্রচলিত আছে। তো এখন আবার সেই মোড পরিবর্তন হওয়ার পরে টাকার তোলে নিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে যেতে চায়। আপনি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, আসলে পরিস্থিতি এমনই হয়, যখন একটি অনুকূল পরিবেশ তৈরি করে যে কোনো রাষ্ট্র, যে কোনো সরকার, তখন বিশ্বের নজরে সেদিকে ওইভাবেই ধাবিত হয়। যখন একটি নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয় তখন বিশ্ব সেখানে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে সেগুলো দেখে। বিগত সরকার, এই সরকারেরই বিগত সময়ে আর কি, এখনকার যে টার্মে আছে, আগের টার্মে এই পদ্মা সেতুর যে সূচনা হয়েছিল তখন যিনি মন্ত্রী ছিলেন এবং যে তোড়জোড় শুরু হয়েছিল, এই পদ্মা সেতু সৃষ্টি হওয়ার আগেই সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তারা তখন অভিযোগ ওঠে যে এখানে দুর্নীতির জন্য একটি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সেই সন্দেহের ভিত্তিতেই একটি অভিযোগ তৈরি হয় এবং বিশ্বব্যাংক সেখানে সক্রিয় ভূমিকা পালন করে এবং এটা কানাডা ভিত্তিক একটি আদালতেও সেটি গড়ায় এবং আমাদের সেই মন্ত্রী এবং তার সাথে সংশ্লিষ্ট আরও যারা, তারা সেখানে অনেকখানি কি হয়, দোষী সাব্যস্ত না হলেও তাদের সন্দেহের তীর তাদের দিকে ধাবিত হয় এবং পরবর্তী সময়ে আমাদের সেই মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। অর্থাৎ এই কারণে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের তৎকালীন সময়ের সরকারের একটি মারাত্মক সংকট তৈরি হয় এবং বিশ্বব্যাংক তার যে প্রতিশ্রুতি থেকে সরে যায়। বিশ্বব্যাংক সরে যাওয়ার কারণে আমাদের আইডিবি, জাইকা, অন্যান্য যারা ইসলামী ব্যাংক যারা এখানে বিনিয়োগ করতে চেয়েছিল তারাও পিছিয়ে যায়। কিন্তু বাংলাদেশ সরকার এখানে অবশ্যই একটি প্রশংসার দাবিদার বলতে হবে যে সেটি দৃঢ়তার সাথে সেটি মোকাবেলা করেছে এবং অর্থে সেই পদ্মা সেতু তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আপনি কি মনে করছেন যে এটা ক্ষতটা তাহলে শুকিয়ে গেছে? যে ক্ষতটা অবস্থা দৃষ্টি তো মনে হচ্ছে অনেকখানি শুকিয়ে গেছে। যদি তা না হবে তা বিশ্বব্যাংকের এই ধরনের অ্যাবাউট টার্ন করা, একটি নেতিবাচক অবস্থা থেকে বিশ্বব্যাংক সরে এসে এখন টাকার থলি নিয়ে যাবে, তার অর্থটা হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশ সরকার যে কোনোভাবেই হোক এই পদ্মা সেতুটি তৈরি করে ফেলবে এবং পদ্মা সেতু যদি তৈরি করেই ফেলে তাহলে বিশ্বব্যাংকের মতো এরকম একটি সংস্থা কেন সেখান থেকে বিমুখ থাকবে এবং সেই অর্থেই হয়তো বাংলাদেশ সরকারের এই অনুকূল পরিবেশের কারণেই বিশ্বব্যাংক আবার এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হচ্ছে বলে আমাদের মনে হয়। সরকার যেভাবে দেশ চালাচ্ছে সেটা নিয়ে তো আবার বিশ্বের অনেক দেশ বা সংস্থার উদ্বেগও আছে। এই মুহূর্তে বিশ্বব্যাংকের এগিয়ে যাওয়াটা সেটি আছে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একথা তো মানতেই হবে, বাংলাদেশের অবস্থা কিন্তু নাজুক নয় এবং বাংলাদেশের প্রবৃদ্ধির হার মোটামুটি একটি স্টেবল পজিশনে আছে এবং অর্থনৈতিক অবস্থা খারাপ নয়, যদিও রাজনৈতিক পরিবেশ নিয়ে নানা কথা আছে, কিন্তু অর্থনৈতিক অবস্থা যে খারাপ নয় তার ক্ষেত্রেই বিশ্বব্যাংকের এই ইতিবাচক ভূমিকা এবং বিশেষ করে পদ্মা সেতুর যে এই কাজটি সরকার নিজস্ব অর্থায়নে করার উদ্যোগ নিচ্ছে এবং অনেকখানি এগিয়ে গিয়েছে, সেটাই বিশ্বব্যাংকের জন্য এই কাজটির জন্য উদ্যোগী হয়েছে বলে আমি মনে করি আর কি।
আমরাও সেটা প্রত্যাশা করি, কিন্তু এটা একটা বাংলাদেশের জন্য সুখের খবর। কিন্তু আপনি জানেন যে এখন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এই যে কুমেন যে ঘূর্ণিঝড়টি প্রবাহিত হচ্ছে, এর মধ্যে আমাদের কাছে খবর এসেছে বা বাংলাদেশের মিডিয়াগুলি যে খবর দিয়েছে 7 জনের মৃত্যু হয়েছে। এই কুমেনকে ঘিরে 5-7 দিন ধরে সরকার একটা তোড়জোড় ছিল মানুষকে সতর্ক করার জন্য, আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। তো এর মধ্যে 7 জনের মৃত্যুর খবর আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এরপরেও অনেক লোকজনকে কিন্তু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, এবং যে খবরটি আমরা পাচ্ছি সেটা এরই মধ্যে কুমেনটা কিছুটা দুর্বল হয়ে গেছে। আপনি একটু বিষয়টাকে যদি কুমেন নিয়ে তো আজ কয়েকদিন থেকে আমরা খুবই তোড়জোড় দেখছি, সতর্কতা অবলম্বন করা হচ্ছে। হয়তো মানতেই হবে যে আমাদের একটি সময় আমাদের হয়তো স্মরণ থাকতে পারে যে 70-এর যে ঘূর্ণিঝড় হয়েছিল, জলোচ্ছ্বাস হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। সেই থেকে আমাদের যে এই বাংলাদেশের একটি পরিচয় বহির্বিশ্বে ছিল যে এটি ঘূর্ণিঝড়, দুর্যোগ, এই সমস্তের একটি মানে প্রাবল্য আমাদের দেশে আছে। কিন্তু দিনে দিনে কালে কালে আমাদের দেশের মানুষ এই যে প্রতিকূলতা, প্রকৃতির প্রতিকূলতাকে তারা মোকাবেলা করার জন্য সচেষ্ট হয়েছে, এবং সরকারও এই যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলি তৈরি করেছে, সতর্কতা অবলম্বন করেছে। আমাদের আবহাওয়া পরিদপ্তর অনেক সতর্ক হয়েছে, যার ফলে এই কুমেনের ব্যাপারে ইতিমধ্যেই সরকার অনেক মানে সতর্কতা অবলম্বন করেছে। যারা উপকূলবর্তী জনগণকে তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা সচেষ্ট হয়েছে এবং নিয়েছেও। এবং তারপরেও যে সমস্ত প্রাণহানি ঘটেছে, এটা আমরা বলবো দুঃখজনক, এবং এটি ব্যাপক হয়তো যে এরকম প্রত্যাশা করা গিয়েছিল যে কুমেনের যে ব্যাপকভাবে কুমেন আসছে এতে একটি লণ্ডভণ্ড অবস্থা হবে, সেটি হয়তো হয়নি। এবং এটি আমরা মনে করি যে আমরা অনেকখানি নিষ্কৃতি পেয়েছি, এবং সর্বশেষ খবর হচ্ছে যে এটি দুর্বল হয়ে আসছে এবং দুর্বল হয়ে উপকূলবর্তী হয়ে এটি সরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একটা বড় দুর্যোগ থেকে বাংলাদেশ রক্ষা পেল। কিন্তু এর মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে উঠুক, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই প্রত্যাশাটা আমরা করতে পারি। কিন্তু এই ক্ষয়ক্ষতি যে এরকম ক্ষয়ক্ষতি আমরা প্রত্যাশা করেছিলাম যে ব্যাপক, সেরকম কিছু হয়নি এখন পর্যন্ত। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিছু লোক মারা গিয়েছে, কিন্তু সেটি খুব ব্যাপক নয়। লুতি ভাই, আপনি জানেন যে গত 2 দিন ধরে ঢাকার পত্রিকাগুলিতে ব্যাপকভাবে সরব যে বিএনপি নেতা সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর যে মৃত্যুদণ্ডের রায় সর্বোচ্চ আদালত বহাল রেখেছে। এরপরে গতকালকে বাংলাদেশের মিডিয়াগুলিতে তো সেটা লিড নিউজ হয়েছে, সাইড স্টোরিগুলি তারা করেছে, কিন্তু আজকে অনেক পত্রিকা সম্পাদকীয় করেছে। এই সম্পাদকীয় থেকে বলা হচ্ছে যে 1971 সালের যে মানবতা বিরোধী অপরাধ করেছিল এবং যারা সাকা চৌধুরীর পরিবার এবং সাকা চৌধুরীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের মধ্যে যে একটা ক্ষত ছিল দীর্ঘদিনের, সেই ক্ষতটা দূর হয়েছে বলে সম্পাদকীয়গুলিতে উল্লেখ আছে। তো আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? সাকা চৌধুরীর পরিবার, যেমন সাকা চৌধুরীর পিতা যিনি ফজল কাদের চৌধুরী, তিনি মুসলিম লীগ করতেন এবং সেই সময় তিনি মন্ত্রীও ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার সপক্ষের ব্যক্তি ছিলেন না, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসছে তাদের শুধুমাত্র সালাউদ্দিন কাদের চৌধুরী নয়, অনেকেই বলছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারই সেই সময় স্বাধীনতা বিরোধী ক্রিয়াকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এটাও ঠিক যে আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেই সময় তিনি দেশে ছিলেন না, তিনি পাকিস্তানে ছিলেন ইত্যাদি, এবং এগুলো তখন ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছিল। এবং আজকে দেখেছি আমি একটা এর মধ্যে যে বার্গম্যান, তিনি বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে সেই সময় যে তিনি বাইরে ছিলেন সেটি সেখানে খুব একটি আলোচিত হয়নি বা এটা নিয়ে কথা হয়নি। তারা বলছে যে 5 জন সাক্ষী এই পক্ষে নেওয়া হয়েছে, ওই পক্ষে এর বেশি সাক্ষী নিতে দেওয়া হয়নি। এই সমস্ত কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু আমরা এটুকু মানতে হবে যে একটি আদালত রায় দিয়েছে এবং দেশের সর্বোচ্চ আদালত সেটি আবার রিভিউ করে তার যে সর্বশেষ যে রায়টি দিয়েছে এটা আমাদের মানতে হবে। এবং একটি কথা সত্য, যদি সালাউদ্দিন কাদের চৌধুরী এই সমস্ত নাশকতামূলক কাজে এবং স্বাধীনতা বিরোধী কাজে প্রত্যক্ষ অংশগ্রহণ করে থাকেন তাহলে সেটি তার শাস্তি অবশ্যই প্রাপ্য। এবং এটি আমাদের সবারই সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। ঠিক, আমরাও সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা রাখি। লুদি ভাই, আমি একটু ঢাকার পত্রিকাগুলিতে একটু ঘুরে আসি যে আজকে ঢাকার পত্রিকার শিরোনাম যেটি চলমান রয়েছে আমার হাতে, আমি এখন খুলতেছি প্রথম আলো।
প্রথম আলোতে যে রিপোর্টটি আছে সেটা হলো দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। এটা আসলে বলতে চেয়েছেন যে দেশে ফেরানোর প্রস্তুতিটা হলো সালাউদ্দিন আহমেদ, তিনি সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ভারতে এখন আটক আছেন এবং তার বিচার চলছে আদালতে। তার বিচার শুরু হয়েছে এবং তাকে ফেরানোর একটু প্রস্তুতি চলছে। তা আসলে কি সালাউদ্দিন আহমেদকে কি ফেরানো সম্ভব হবে, বা এটা সালাউদ্দিন এর বিরুদ্ধে যেটি ভারত সরকারের যে অভিযোগটি, তিনি হচ্ছেন যে অবৈধ অনুপ্রবেশ, তো এটি হচ্ছে একমাত্র তার বিরুদ্ধে অভিযোগ। তো অবৈধ যে তিনি অনুপ্রবেশ করেছেন, তো অবৈধ অনুপ্রবেশের কারণে তার যে শাস্তি যেটি ভারত সরকার, সেটি তো অবশ্যই প্রমাণিত হলে সেটি হবে। এবং এই ক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে যে সালাউদ্দিন কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক, এবং তিনি শুধু বাংলাদেশের নাগরিকই নন, তিনি একজন বিশিষ্ট নাগরিক এবং একটি দলের তিনি সাংগঠনিক সম্পাদকও, যুগ্ম সম্পাদক, এবং তিনি রাজনীতিবিদ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার তার নাগরিককে কিংবা একজন বিশিষ্ট নাগরিককে তো ফিরিয়ে আনতেই পারে, এবং এটি আনাটাই স্বাভাবিক। আমার মনে হয় যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হোক, এবং যদি তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে সেটি বাংলাদেশ সরকার সেটি মোকাবেলা করুক। আমরা চাই যে তিনি দেশে ফিরে আসুন। আচ্ছা, আমরা যাচ্ছি যুগান্তর পত্রিকায়। যুগান্তর পত্রিকায় আজকে যে তাদের লিড নিউজ, সেটা হলো পুলিশের একাংশ বেপরোয়া, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, ছিনতাই করছে, অনেকেই আটক হচ্ছেন, এরকম খবর দিয়েছে। পুলিশের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে অভিযোগটা নিত্য নতুন নয়। এই সময়ের মধ্যে যেমন সরকার গঠন করার পর পুলিশকে নিয়ে যে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আবার এখন পুলিশ আবার সামনে চলে আসছে তাদের বেপরোয়া যে কর্মকাণ্ডের কারণে। এটা কি বিশ্ব দরবারে যে আমাদের পুলিশ বিভাগকে নিয়ে কি বিশ্ব দরবারে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? পুলিশকে আসলে পুলিশের বিরুদ্ধে এই যে সমস্ত কথাগুলি আপনি বললেন যে এটি নতুন নয়, একথা সত্য যে একেবারে ব্রিটিশ ভারত থেকে শুরু করে নিয়ে আজ অবধি পুলিশের বিরুদ্ধে কম বেশি অভিযোগ সবসময় ছিল এবং এটি আছে। কিন্তু এখন এটি বোধহয় খুব ব্যাপকতা তৈরি করেছে। এর একটি কারণ হতে পারে পুলিশকে বিগত সময়ে এই সরকার, বিশেষ করে এই সরকারের সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী দলের বিভিন্ন আন্দোলন মোকাবেলা করা বা বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করার ক্ষেত্রে বেশি সক্রিয় থাকতে দেখা গেছে। এবং পুলিশ যখন এই সমস্ত কাজে ব্যাপকভাবে জড়িয়ে যায়, তখন মূল যে কাজটি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা, সামাজিক যে শান্তি বজায় রাখার জন্য কাজ করা, এই সমস্ত ক্ষেত্রে শিথিলতা তৈরি হয়। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় তৈরি হয়, পুলিশের মধ্যে এক ধরনের নেতিবাচক আত্মবিশ্বাস তৈরি হয় যে আমরা সব কিছু করতে পারি। এবং এই যে বেপরোয়া মনোবৃত্তিটা, এটি তখনই তৈরি হয় যখন পুলিশ বাহিনী তার নির্দিষ্ট কাজের বাইরে অন্য কাজে ব্যাপৃত থাকে। আমাদের দেশের পুলিশের মধ্যে এই জিনিসটা ব্যাপকভাবে তৈরি হওয়ার মূল কারণটাই কিন্তু এটি। আমরা চাই যে পুলিশ তাদের ভাবমূর্তি উজ্জ্বল রাখুক। লতিফ, আমাকে একটু সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গে থাকুন। একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসলাম প্রেস ভিউতে। লুদি ভাই, বিরতির আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, এখন আমরা যেতে চাই যে আজকে বাংলাদেশে এবং ভারতের দুপারের মানুষের জন্য একটি সুখবর, যে আজকে রাত্রে থেকে কিন্তু যে ছিটমহল বিনিময়ের যে জটিলতাটা ছিল, সেটা আজকে রাতেই অবসান হচ্ছে এবং পূর্ণতা পাচ্ছে যে বাংলাদেশের যে পারের মানচিত্র এবং ভারতের ওই পারের মানচিত্র, এবং দুপারের মানুষের মধ্যে এটা আনন্দের বন্যা, যেমন আজকে থেকে এটা কার্যকর হয়ে গেছে। আপনি বিষয়টাকে দীর্ঘদিন তো তারা আজকে এই দীর্ঘদিনের এটা দুঃখ বা কষ্টের যে লাঘব হচ্ছে, সেটা নিশ্চয়ই আমাদের জন্য সুখবর। কিন্তু এর পরবর্তী যে এটা মানচিত্রটা মিশে যাওয়ার পরে
যে আমাদের পরবর্তী পরিস্থিতিটা কি হবে এবং পরবর্তী সময় আমরা কিভাবে দেখতে পারি। এমনি কিন্তু ভারতের বিরুদ্ধে যে আমাদের অভিযোগ কম নয়, যেখানে আপনার কাঁটাতার দিয়ে বেড়া দিয়েছে, সে যতটুকু খালি আছে তার মধ্যেই কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশিকে ধরে নিয়ে যাচ্ছে বিএসএফ, এরকম অভিযোগও পাওয়া যায়। কিন্তু এখন তো একটা জায়গায় যে ছিটমহলবাসীর মধ্যে যে বিনিময়টা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, সীমান্তে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেগুলি তো নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু এই বিষয়টি একটু আলাদা। এই জন্যে যে ব্রিটিশ ভারতের যখন ভাগাভাগি হয়, অর্থাৎ 47 সালের যে আমাদের ভাগাভাগিটি হয় পাকিস্তান এবং ভারত, তখনকার সময়ে এই ছিটমহলগুলি তৈরি হয় এবং এই ছিটমহলগুলি এমনভাবে তৈরি হয়েছিল যে যার সুরাহা তখন করা হয়নি। দীর্ঘ 68 বৎসর এটা এভাবেই ছিল। মানে তারা এই ছিটমহলে যারা বাস করত, তারা নিজেরা কোন দেশের নাগরিক সেই সম্পর্কে তারা মোটেই তারা ওয়াকিফল ছিল না। তারা বুঝতে পারতো না আসলে তারা কোন দেশের নাগরিক। অর্থাৎ তারা একটি জায়গায় বসবাস করেও তারা দেশহীন ছিল, তারা স্বাধীন ছিল না। এটি নিরসন হয়েছে। এটি আমি মনে করি নিঃসন্দেহে একটি মানে ভালো দিক এবং অত্যন্ত স্বাগত জানানোর মতো বিষয়। এই সমস্ত মানুষগুলি যেন দীর্ঘদিন খাঁচাবদ্ধ ছিল এবং খাঁচা থেকে তারা মুক্ত হয়েছে এবং তারা এখন নিজেদেরই বলতে পারছে যারা আমরা বাংলাদেশের অধিবাসী, বা ওরা বলতে পারছে যে আমরা এখন ভারতের অধিবাসী। কিন্তু রাত্রে পতাকা ওঠানো হবে, হ্যাঁ, দুপারেই পতাকা ওঠানো হবে। এবং এই যে মানুষগুলি যারা এক ধরনের মানবেতর জীবনযাপন করেছে, তাদের কোনো স্বাধীনতা ছিল না। আজকে দেখেছি যে একটি মেয়ে বলছে যে আমি যে স্কুলে যেতাম লুকিয়ে ছদ্ম পরিচয় দেওয়া যেত না, তো যদি দেওয়া যেত হাসপাতালে যেতে পারতো না। এই যে বিষয়গুলো ছিল তার নিরসন আগামীকাল থেকে হবে এবং আমি মনে করি এটি একটি যুগান্তকারী বিষয় এবং এই সমস্ত মানুষ যেন যে স্বস্তি নিঃশ্বাস ছেড়েছে, বাংলাদেশ তার নিজের ভূখণ্ডের সাথে আরও অনেকটুকু জায়গাও পেল, এটিও একটি বড় বিষয়। আমি মনে করি যে এই ছিটমহল বিনিময়টি একটি যুগান্তকারী কাজ হয়েছে এবং এটিকে আমরা আবারও বারবার করে আমরা স্বাগত জানাই। এতদিন দেরি হলো কেন? এটা নানা কারণে হয়েছে, বিশেষ করে সদিচ্ছার অভাব। দুই দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা সেরকম উদ্যোগ নেয়নি বলেই এই এত দীর্ঘসূত্রিতা এটার জন্য হয়েছে। তো যাই হোক, সব ভালো তার, শেষ ভালো যার। তো শেষ পর্যন্ত এটি হয়েছে, এটি আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয়। আমরা অবশ্যই সেই আনন্দ দীর্ঘায়িত হোক, সেটা আমরা প্রত্যাশা করি। আমি একটু ঘুরে আসি ঢাকার মানবজমিন পত্রিকায়। মানবজমিন পত্রিকায় আজকে যে লিড নিউজটা যাচ্ছে সেটা হলো মার্কিন কংগ্রেসে প্রস্তাব গ্লুযুগের মধ্যে বাংলাদেশ। এটা মার্কিন কংগ্রেসে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে গ্লুযুগের মধ্যে এখনো বাংলাদেশ চলছে, কারণ সরকারের প্রতি মানবাধিকার রক্ষার তৎপরতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা, জঙ্গি উত্থান প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা আহ্বান জানিয়েছেন। এই অভিযোগগুলি কিন্তু আজকের না, এটা পুরনো অভিযোগ। কিন্তু এবারে যে মার্কিন কংগ্রেস একটা প্রস্তাব করেছে যে এটা গ্লুযুগের মধ্যে পুরো বাংলাদেশ থেকে আছে এবং বাংলাদেশ থেকে গ্লুযুগের পথ থেকে বেরিয়ে আসতে হবে, এই আহ্বানটা তারা জানিয়েছেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন, যে একজন পর্যালোচনা করার মানুষ হিসেবে আপনি? মার্কিন কংগ্রেসে বাংলাদেশে যে গোলযোগের কথা বলা হয়েছে, এটা আমার কাছে খুব একটি স্পষ্ট নয় কি বিষয়ে তারা গোলযোগের কথা বলেছেন। যদি তারা বলেন যে রাজনৈতিক স্থিতিশীলতা নেই, তো এটি একটি কথা হতে পারে যে বিগত যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রেই ক্ষুণ্ণ হয়েছিল, যে অনেকেই এই নির্বাচনকে সঠিক বলে মনে করেননি এবং সেটার রেশ এখন পর্যন্ত আছে। এই দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন তাহলে সেটা আংশিক সত্য। আর গোলযোগ যেটি হচ্ছে যে বিগত সময়ে যে গোলযোগটা হয়েছিল, যে প্রচণ্ড আকার ধারণ করেছিল বাংলাদেশের বিভিন্ন আন্দোলন, সেই আন্দোলন তো এখন অনেকখানি স্তিমিত হয়ে এসছে। আর জঙ্গি উত্থানের যে ব্যাপারটি, সেটিও আমরা খুব ব্যাপকভাবে তো লক্ষ্য করছি না। তো গোলযোগটা আসলে কোথায় এবং মার্কিন কংগ্রেস কিভাবে গোলযোগটার কথা বলেছে, এটা আমার কাছে তত স্পষ্ট নয়। আমি মনে করি যে আমাদের সোশিও ইকোনমিক্যাল সিস্টেম বা পলিটিক্যাল সিস্টেম, সেই সিস্টেমের যথাযথ যে যাত্রা, সেই ক্ষেত্রে অনেকখানি আমরা পিছিয়ে আছি। এটিকে যদি তারা মিন করে থাকে তাহলে হয়তো একটি গোলযোগের অবস্থা অবশ্যই আছে। আমার একটু আবার ফিরে যাই যে
ডক্টর কামাল হোসেন গতকালকে একটা অনুষ্ঠানে বলেছেন, আজকের পত্রিকায় এটা ছাপা হয়েছে, ডক্টর কামাল একটি চা চক্রের আয়োজন করেছিল। ওই চা চক্রে বলা হয়েছে যে অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দিলে গণতন্ত্র ধ্বংস হবে। তো যে অপরাধীগুলি রাজনৈতিকভাবে আশ্রয় পাচ্ছে সেগুলি নিয়ে, আমি দেশের কথাই বলছি, তাহলে এটাতে যে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, উনি সে আশঙ্কার কথাটা বলতেছেন যে অন্য দলে থেকেও অপরাধ করে সরকার যারা রানিং ক্ষমতায় থাকে তাদের ওখানে দলে যোগ দিচ্ছেন, সে কারণে অপরাধ প্রবণতা বাড়তেছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে যে অন্যরা উৎসাহিত হচ্ছে, তিনি সেটাই বলতে চাইছেন। না, ওই একটা গণতান্ত্রিক দেশে আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, তাহলে আপনাকে গণতন্ত্রের সমস্ত পথকেই মসৃণ করতে হবে, এই গণতন্ত্রের পথেই আপনাকে হাঁটতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে গণতন্ত্র বারবার করে হোঁচট খাচ্ছে এবং খেয়েই যাচ্ছে। এই যে দুর্বৃত্তায়নের যে ব্যাপারটি, এটি কোনোভাবেই গণতন্ত্রের সাথে কিন্তু যায় না। এবং এই দুর্বৃত্তায়নের একটি বড় কারণই হচ্ছে যে যেন তেন প্রকারে আমার দলবাড়ি করা, এতে কারা আসছে কারা যাচ্ছে এ বিষয়ে যেন দলগুলি তেমন একটা দৃকপাত করে না। এবং আমি মনে করি যে ডক্টর কামাল হোসেন যেটি বলছেন, একটি দেশকে সততায়, নিষ্ঠায়, মূল্যবোধে যদি উজ্জীবিত করতে হয়, তো অবশ্যই সেখানে সৎ মানুষের, ভালো মানুষের সমাবেশটি বৃদ্ধি করতে হবে। এবং সেটি কিন্তু দুঃখজনক হলেও আমাদের দলগুলি করে না। একটু যেমন আপনার 90-এর যে শিশু গণতন্ত্র, সেটা নিয়ে অনেক স্বপ্ন দেখানো হয়েছে। এই যে শিশু গণতন্ত্র আজকে অনেক দিন পেরিয়ে গেল, গণতন্ত্রের বসন্তটা আসবে কখন? না, গণতন্ত্র হচ্ছে কি, আপনি তো গণতন্ত্রের পথে গণতন্ত্রকে চালিত করতে হবে, আপনি তো সেটি করছেন না। আপনি অনেক ক্ষেত্রেই দেখছেন যে নিজের ইচ্ছে মতো গণতন্ত্রকে পরিচালনা করছেন। তো নিজের ইচ্ছে মতো যদি গণতন্ত্রকে পরিচালনা করা হয়, তাহলে সেই গণতন্ত্র কিন্তু দানা বেঁধে ওঠে না, সেই গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয় না। আপনার মনে থাকার কথা যে পাকিস্তানের আমলে আইয়ুব খান এই মৌলিক গণতন্ত্র নামে একটি গণতন্ত্র চালু করেছিলেন, যেটি আসলে গণতন্ত্রের কোনো সংজ্ঞাই পড়ে না। তো গণতন্ত্রকে যদি গণতন্ত্রের পথে চলতে দেওয়া যায়, তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আপনি নিজের ইচ্ছে মতো গণতন্ত্রকে পরিচালিত করলে সেটি তথাকথিত গণতন্ত্র হবে, আসল গণতন্ত্র হবে না। আমরা চাই বাংলাদেশে যে গণতন্ত্রের বসন্ত আসুক, আমরা সেই সুফল ভোগ করব। কিন্তু আরেকটা খবর আছে যে এটা এই সময়ের জন্য নতুন, যে এই সরকারের প্রধানমন্ত্রী এবারে অর্থাৎ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ভারতের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ডিলিট ডিগ্রি দেওয়ার জন্য তারা প্রক্রিয়া শুরু করেছেন বা প্রস্তাব করেছেন। এটা ভারতের বিদেশ মন্ত্রণালয়ও আছে, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে এবং এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আপনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আরও অনেক ডিগ্রি পেয়েছিলেন, এবার কিন্তু এই প্রথম একটা ভারতের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট ডিগ্রি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আপনি বিষয়টাকে দেখেন? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আসলে খুব সৌভাগ্যবতী। তিনি ইতিপূর্বে অনেক বিশ্ববিদ্যালয় থেকে তিনি এরকম ডিলিট উপাধি পেয়েছেন, অনারারি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এবং আমার মনে হয় যে তার অনেকগুলো এরকম ডিগ্রির সাথে এটি আরেকটি ডিগ্রি তার ভালোকে সংযুক্ত হবে। আমরা তার এই ধরনের ডিগ্রি অর্জনকে আমরা যেভাবেই দেখুক না কেন আমরা স্বাগত জানাই। আমরাও তার এই ডিগ্রিকে স্বাগত জানাই। আপনি এই যে কদিন ধরে এই যে ঢাকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, পত্রিকাগুলিতে ব্যাপক নিউজ হচ্ছে, সেটা হলো যেই শিশুটির কথা বলছিলাম যে গুলিবিদ্ধ হয়েছে, এখন সে ঢাকা মেডিকেলে আছে মাতৃগর্ভে। হ্যাঁ, মাতৃগর্ভে যে গুলিবিদ্ধ হয়েছে। আজকে সে মা তার ঢাকা মেডিকেলে গিয়ে যে বুকের দনকে কোলে নিতে পারলেন না, কারণ তার চিকিৎসা চলতেছে। তার শিশুটির এমন এক অবস্থা যে কারণে তার মা অনেক দূর থেকে তার সাথে দেখা করতে এসেও তাকে কোলে নিতে পারে নাই। কেমন এটা বিশাল আবেগের সৃষ্টি করে। আসলে দেখুন, এই যে কাণ্ডটি, এই যে ঘটনাটি, এতে প্রমাণ হয় যে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। আপনি দেখেন যে লোভের কারণে, মূলত লোভ এবং দুর্বৃত্ত পরায়ণ মনোবৃত্তির কারণে দুটি দল তাদের স্বার্থের দ্বন্দ্বের কারণে একটি কি বলে সন্তান সম্ভবা মাকে গুলিবিদ্ধ করেছে। এর চেয়ে হৃদয় বিদারক, এর চেয়ে নিষ্ঠুর কাজ আর কি হতে পারে।
আজকে এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমার নেই। আমার মনে হয় একটি বর্বর সমাজে এই ধরনের কাজ হওয়া সম্ভব, এবং আমরা মনে হয় কোনো কোনো ক্ষেত্রে বর্বরতাকেও আমরা ছাড়িয়ে যাচ্ছি। আমরা আশা করব এই শিশুটি যেন তার জীবন ফিরে পায় এবং সে সুস্থ হয়ে ওঠে, তার মাটিও সুস্থ হয়ে ওঠে, এবং আমাদের এই সমাজ ব্যবস্থার, এই গলিত সমাজ ব্যবস্থার যেন উন্নতি ঘটে। আমরা এইরকম ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না দেখতে চাই। আমরা তো শিশু রাজনের ক্ষেত্রেও তাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু কেন বারবার হচ্ছে? এটা সমাজের কোথায় গুণে ধরেছে বলে আপনি মনে করছেন? এটা কেন কি রাজনৈতিক আশ্রয়, রাজনৈতিক শেল্টার, যারা এই অপরাধগুলি করতেছে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে বা প্রশাসনিকভাবে আশ্রয় পাচ্ছেন বলেই মানুষজন, এই সমস্ত অপরাধীরা আবারও এই ধরনের অপরাধ করতে পারতেছে? আপনি জানেন, খুব পৃথিবী বিখ্যাত খুব মনস্তাত্ত্বিকরা বলেছেন, যখন মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক আশ্রয়টি না পায়, বিচার ব্যবস্থার কাছে তার সঠিক বিচারটি না পায়, তখন মানুষ কি হয়, ধীরে ধীরে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন নিজেরাই নিজের আইন তুলে নেয়। অনেক ক্ষেত্রে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং এক ধরনের স্যাডিস্ট মনোবৃত্তি তাদের মধ্যে তৈরি হয়। সমাজে এই স্যাডিস্ট মনোবৃত্তি তৈরি হওয়ার যদি প্রবণতা তৈরি হয়, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু চলতেই থাকবে। এটি শুধুমাত্র যে এমনি এমনি বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটে যাচ্ছে তা কিন্তু নয়। আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করছি এখন এই ধরনের ঘটনা ঘটছে। লোকজন নিজের হাতে আইন তুলে নিচ্ছে, নিজেই বিভিন্ন ধরনের নৃশংস কাজগুলি করছে। লতিফ, আপনাকে থামাতে হচ্ছে। আমরা চাই যে এ ধরনের বর্বরতা আর বাংলাদেশে না হোক, সেই খবর আমাদের যাতে আর পড়তে না হয়, সেই খবর যাতে আমাদের দিতে না হয়। আজকের অনুষ্ঠানে আমরা শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের মতো প্রেস ভিউ শেষ করতে হচ্ছে। এই প্রেস ভিউ পুনঃপ্রচার হবে আজ রাত 12টায়, কাল সকাল 11টায় এবং দুপুর 2:30টায়। সেই পর্যন্ত আপনারা টাইম টিমের সঙ্গে থাকুন। ভীষণ ভালো থাকুন সবাই।